নমস্কার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যস্ত বিপক্ষ দল। কোথায় কিছু কি করবে খুব বুঝে পাচ্ছে না। একদিকে বুলডোজার চলছে, অন্যদিকে চ্যালেঞ্জ, আবার একদিকে মামলা এবং ধরপাকড়। কোনটা ছেড়ে কোনটা সামলাবেন এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে 15 বছরের যে জঙ্গলের রাজত্ব, এই সাফাই করতে তো সময় লাগবে। এখন এই কলকাতার ফুটপাথগুলোতে সমস্ত এই যে পয়সা খেয়ে ববি হাকিম অ্যান্ড কোম্পানি, তারা সমস্ত ওই দখল করে দিয়েছিল। কালকে রাত্রিবেলা হাওড়া স্টেশনে একদম অপারেশন হয়েছে। অপারেশনে একেবারে বুলডোজার দিয়ে সমস্ত পথের ওপরে যা ছিল ফুটপাথের ওপরে সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। সরাসরি হাওড়া স্টেশন চত্বরের ছবিটা রাখবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন সেখানে। সুনীত, দেখো দেবস্মিতা, আজ রাত 11টা থেকে অপারেশন শুরু হয়। এই অপারেশনের দায়িত্বে ছিল আরপিএফ এবং রেল পুলিশ। এই একই অপারেশন চলছে আপনার, এটা হচ্ছে হাসনাবাদে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উত্তর 24 পরগনা হাসনাবাদের একটি তালপুকুরে একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলো। এই হচ্ছে তার ছবি। তিলজলায় তো বুলডোজার একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুলডোজার কোথায় কখন চলবে তার তো কোনো ঠিক নেই। এখন সব এই যারা এই সমস্ত এই করেছিল, বেআইনি বাড়ি তুলেছিল, বেআইনি রাস্তা দখল করেছিল, তাদেরকে সমস্ত উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। আর যারা বাধা দিতে আসছে তাদেরকে সোজা ভ্যানে তুলে একেবারে সফটওয়্যার হার্ডওয়্যার সমস্ত ঠিকঠাক করার জন্য লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে সফটওয়্যার হার্ডওয়্যার একদম ঠিকঠাক থাকে। কালকে আবার দুটি বড় কাজ করেছেন শুভেন্দু অধিকারী। রোজই একটা দুটো করে বড় কাজ করছেন, লম্বা লিস্ট নিয়ে উনি বসেছেন, আর শুধু একটা করে কাজ হচ্ছে আর টিক মারছেন। কালকে যেটা হয়েছে, বহুদিন আগে আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের জন্য 10% ওবিসি রাখার জন্য তিনি একটা করেছিলেন, আবেদন করেছিলেন হাইকোর্টের কাছে। হাইকোর্ট সেটা সুপ্রিম খারিজ করে দিলে তিনি যথারীতি সুপ্রিম কোর্টে চলে যান। কিন্তু কথায় কথায় সুপ্রিম কোর্টে যেতেন। সুপ্রিম কোর্টে কপিল সিব্বল তার হয়ে সওয়াল টওয়াল করেন। অভিমন্যু সিং তার মধ্যে ছিল। সেই যে মামলাটা, সেই মামলাটা রাজ্য সরকার প্রত্যাহার করে দিয়েছে। অর্থাৎ যে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই মামলাটি শুভেন্দু অধিকারী তুলে নিলেন। মুসলিমদের জন্য 10% সংরক্ষণের দরকার নেই। কেন দেব মুসলিমদের জন্য 10% সংখ্যা বা সংখ্যালঘুদের জন্য? কারণ যেখানে প্রকাশ্যে ফিরহাদ হাকিম বলেছেন যে আমাদের জনসংখ্যা বাড়িয়ে 50% করতে হবে, তবেই আমরা ওই তাখতে বসতে পারবো। তাখত মানে হচ্ছে সিংহাসনে, তাখতে বসতে পারবো। তার তাখতে তো আর বসা হলো না। তার আগেই তো দলে এখন ভাঙন শুরু হয়ে গেছে। আচ্ছা, কালকে ফলতায় গেছিলেন। ফলতায় গিয়ে শুভেন্দু অধিকারী 21শে মে নির্বাচন আছে, নির্বাচনী প্রচারে গেছিলেন। গিয়ে আবার এক হুঙ্কার দিয়ে এসছেন জাহাঙ্গীরের প্রতি। জাহাঙ্গীর কোথায় কোথায় রে, সামনে আয়, আমি দেখিনি তুই কত কত বড় গুন্ডা। জাহাঙ্গীর তোকে তো পাওয়া যায়নি, সে তো ছোপা রুস্তম ছুপে গেছে। এখন পুষ্পা এখন পুষ্প হয়ে এখন ডালে কোন ডালে ঝুলছে, এখন তাকে খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। কিন্তু তার একটি সাগরেদ ছিল, তার নাম হচ্ছে জাহাঙ্গীর ঘনিষ্ঠ সাগরেদ, তার নাম হচ্ছে শহীদুল খান। এই হচ্ছে তার ছবি, জাহাঙ্গীর ঘনিষ্ঠ
তাকে গ্রেপ্তার করা হয়েছে শহীদুল খান। এই বকলমে সমস্ত শাসাতো, অপহরণ করত, বাড়িতে তালা বন্ধ করে রাখতো, ভোট দিতে দিত না, এই সমস্ত কর্মকাণ্ডগুলো এই জাহাঙ্গীর করতেন। তার সাঙ্গপাঙ্গ, এই সাঙ্গপাঙ্গদের সমস্ত মানে জড়ো করে তাদেরকে বিভিন্ন কাজে লাগাতেন। এই হচ্ছে শহীদুলই বোধ হয়, হ্যাঁ শহীদুল খান। এই যে যে সমস্ত কাণ্ডগুলো হচ্ছে, তাতে এই উৎপাত এখন অসহনীয় হয়ে গেছে আমাদের বিরোধী দলের কাছে। এখন কালকে ফলতায় গিয়ে সোজাসুজি একেবারে মুখ্যমন্ত্রীকে দেখে দিয়েছেন ভাইপোর নাম করে। ভাইপোর নামে 24টা সম্পত্তির লিস্ট উনি পুরসভা থেকে বার করেছেন। কলকাতায় 24টা তার সম্পত্তি আছে। এছাড়া ডায়মন্ড হারবারে তার একটা ডায়মন্ড হারবার না বিষ্ণুপুর ডায়মন্ড হারবারই সম্ভবত, তার একটা পার্টি অফিস আছে, সেটা হচ্ছে প্রাসাদ পার্টি অফিস। বাড়ি যেমন, তার পার্টি অফিসও তেমন, প্রাসাদ পার্টি অফিস। তিনি তো নিচে নামতে পারেন না, সবসময় তিনি রাজার মতো থাকতে ভালোবাসেন, রাজা সাজা। ওই যেটা আমাদের বেরিয়েছিল না নাটক রাজা সাজা, তা রাজা সেজেছিলেন তিনি। এখন রাজা এখন ভিখারি হয়ে গেছে, এক গাল দাড়ি হয়ে গিয়েছে, তাকে এখন আর বাইরে দেখা যাচ্ছে না। একটা ফুটেজ দেখা গেছিল, এক গাল দাড়ি নিয়ে শুকনো মুখে বলছেন আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে। এখন তিনি একটা ফলতায়, তিনি যে নির্বাচনী সভা ছিল সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছেন যে সমস্ত এই যে হত্যাকাণ্ড আর্জি করে হয়েছে, খুনটা, এর পেছনে মুখ্যমন্ত্রী জড়িত, এবং যত অন্যায় হয়েছে এইখানে পশ্চিমবঙ্গে তার সবকটা ফাইল খোলা হবে এবং দেখা যাবে প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িত, ফলে তিনিও রেহাই পাবেন না। অর্থাৎ হয়ে গেল খেলা। এক তো মুখ্যমন্ত্রী জড়িত বলে একেবারে প্রকাশ্যে দেখে দিলেন, তারপরে ভাইপোর 24টা সম্পত্তি। জাহাঙ্গীর এখন ফুল হয়ে ঝুলে বলেছে, বললাম পুষ্পা এখন পুষ্প হয়ে কোন গাছে ঝুলছে, তার সাগরেতকে তুলিয়ে চলে এসছে। এদিকে বুলডোজার চলছে, একেবারে মানে চার ছক্কা। অপোনেন্ট তাকাবে কি করে, অপোনেন্ট ভাবতে পারছে না যে কি করে রোধ করবে, এই অবস্থা। তা এখন কি হয় দেখা যাক। এখন মমতা ব্যানার্জি দল যাতে না ভেঙে যায় তার জন্য আবার একটি বৈঠক ডেকেছেন, কিন্তু বৈঠক ডেকে কিছু হবে না ম্যাডাম। আপনি যে কাণ্ডটি করেছেন না আপনার ভাইপোকে দাঁড় করানোর জন্য, সেই কাণ্ডটির জন্যই আপনার দলের আজকে এই অবস্থা। আপনি যদি আগে নিজেকে সামনে নিতেন তাহলে পরে আপনার অনেক উপকারী হতো, এবং আপনি একটু সৎ যদি হতেন, যে আপনি এ নিয়ে জনপ্রিয়তা নিয়ে রাইটার্সের সিংহাসনে আপনি এসছিলেন, সেই জনপ্রিয়তা আজকে আপনার কোথায় এসে ঠেকেছে দেখুন, 79-এ এসে ঠেকেছে। কোথায় থেকে কোথায় আপনি নেমেছেন, মাত্র 15 বছরের ব্যবধান। শুধু দুর্নীতি আর দুর্নীতি, আপনার উদ্ধার নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি যে তিহার জেলে যাবেন খুব সম্প্রতি, ডেটটা আমি বলতে পারবো না, তবে আপনি এবং আপনার ভাইপো দুজনের কপালেই কিন্তু তিহারের ব্যাপারে লপসি লেখা রয়েছে, এবং আপনার যা বয়স, এ বয়সে আপনি আর জামিন পাবেন না। আর আপনার ভাইপোকে তো অন্তত 14 বছর কাটতে হবে। রাজ্যটাকে সর্বনাশ করে দিয়ে আপনারা এখন লপসি খান গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দর্শক নমস্কার।